সুপ্রিয় শিক্ষার্থীরা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের যেহেতু চতুর্থ মাসিক পরীক্ষা সামনে চলে এসেছে, তোমাদের পূজার বন্ধের পরেই পরীক্ষার ডেট হয়ে গিয়েছে, রুটিনও হয়েছে। তো আমি সিলেবাস অনুযায়ী রিভিশন ক্লাস চলছে এখন। তো আজকের আমি অধ্যায় 9 বিপণনটা আবার একটু রিভিশন করব, তোমরা বইটা সাথে নিয়ে বসবে, ঠিক আছে? আর একটা বিষয় যেটা, বিপণনের যে ক্লাসগুলো আগে নিয়েছি সেগুলো যদি কেউ ফলো করতে না পারো বা মিস করে থেকে থাকো, তাহলে আজকের ক্লাসটা ফলো করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। বিপণনের যে মেইন বিষয়গুলো ছিল আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম, সেটা হচ্ছে যে বিপণন কাকে বলে, বিপণনের কার্যাবলী, তারপরে হচ্ছে বিপণনের বা বন্টন প্রণালী যেটাকে বলছে, তারপরে বিক্রয়িকতা কাকে বলে, আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। তো এই জিনিসগুলো ছিল তো মূলত, তারপর বিজ্ঞাপনের মাধ্যমগুলো, তো এগুলো মূলত গুরুত্বপূর্ণ বিষয় ছিল তোমাদের বিপণনের ক্ষেত্রে। তো আজকের হচ্ছে আমি কিছু এক্সট্রা কোশ্চেন যেগুলো তোমাদের সাথে এর আগে আলোচনা করেছি, যদিও কেউ হয়তো বাদ পড়ে গেছো, মিস করে গেছো, তাই আজকের আবার আমি কথা বলছি, এগুলো নিয়ে ক্লাসটা করবে, বইটা সাথে নিয়ে বসে করবে। তো জ্ঞানমূলক প্রশ্ন বা ছোট প্রশ্ন যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, প্রথমে সেখান থেকে শুরু করি। প্রমিতকরণ কি আমরা জানি। প্রমিতকরণ হচ্ছে পণ্যের মান নির্ধারণ এবং মূল্য স্থির করাকে প্রমিতকরণ বলা হয়। তারপরে বলেছে বিজ্ঞাপন কি। বিজ্ঞাপন হচ্ছে পণ্যকে ভোক্তাদের কাছে পরিচয় করানোর কৌশল, যে কৌশলে পণ্যকে ভোক্তা বা ক্রেতার সাথে পরিচয় করানো হয় তাকে বিজ্ঞাপন বলে। অথবা বলতে পারো যে মাধ্যমে বা যে প্রক্রিয়ায় আমরা পণ্য সম্পর্কে জানতে পারি, পণ্য বা সেবা সম্পর্কে, তাকে বিজ্ঞাপন বলা হয়। তারপরে 3 নম্বরে বলেছে সরাসরি বিপণন কাকে বলে। সরাসরি বিপণন আমরা জানি যে যখন উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রি করে তখন তাকে সরাসরি বিপণন বলে। এরপরে মধ্যস্থ ব্যবসায়ীরা কাদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে। মধ্যস্থ ব্যবসায়ীরা আমরা জানি উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে। কোনটির মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো যায়। পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো যায়। এরপরে কোম্পানির মূল দলিলের নাম কি। কোম্পানির মূল দলিলের নাম হচ্ছে স্মারকলিপি। কি দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়। মোড়কীকরণ দ্বারা পণ্যকে আকর্ষণীয়করণ করা যায়। তারপরে বলেছে যে পর্যায়িতকরণ কি। পর্যায়িতকরণ হচ্ছে পণ্যকে মান অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকেই বলা হচ্ছে পর্যায়িতকরণ। এরপরে 9 নম্বরে বলেছে যে ব্যবসায়ের বড় সম্পদ কি। ব্যবসায়ের বড় সম্পদ আমরা জানি সুনাম। তারপরে 10-এ বলেছে যে ব্যবসায় বড় সম্পদ কি সুনাম। এরপরে মোড়কীকরণ কি। মোড়কীকরণ হচ্ছে যে পণ্যকে আকর্ষণীয় করার জন্য এবং পণ্যকে বাইরের আঘাতে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য যে আচ্ছাদন দ্বারা আবৃত করা হয় তাকে মোড়কীকরণ বলে, ঠিক আছে? তো মোড়কীকরণের যদি বলে যে কেন মোড়কীকরণ গুরুত্বপূর্ণ, বা যদি 2 মার্কের প্রশ্নে আসে, অথবা 2 মার্কের প্রশ্নেই আসবে, 2 মার্কের প্রশ্নে যদি আসে যে মোড়কীকরণ কেন পণ্যের জন্য গুরুত্বপূর্ণ, তখন তোমরা 2টা কারণ দেখাবে। একটা হচ্ছে পণ্যকে আকর্ষণীয় করা যায়, এবং 2 নম্বরে হচ্ছে পণ্যকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, বা পণ্যকে নষ্ট হওয়া থেকে বা ভেঙে যাওয়া থেকে রক্ষা করে। এরপরে বলেছি বিক্রয়িকতা কি। বিক্রয়িকতা হচ্ছে পণ্য বিক্রয়কর্মীর পণ্য বিক্রয় করার যে কৌশল, বা যে কৌশলে বিক্রয়কর্মী ক্রেতাকে আকর্ষণ করে তাকে বিক্রয়িকতা বলা হয়। খুচরা ব্যবসায় কি। খুচরা ব্যবসায় হচ্ছে যে ব্যবসায়ে খুচরা বিক্রেতা সরাসরি পণ্য ভোক্তার নিকট বিক্রি করে তাকে খুচরা ব্যবসায় বলে। খুচরা ব্যবসায় কি, যে প্রক্রিয়ায় খুচরা ব্যবসায়ী বা খুচরা বিক্রেতা পণ্য বা সেবা সরাসরি ভোক্তার নিকট বিক্রি করে তাকে খুচরা ব্যবসায় বলে। এরপরে বিপণন কি। বিপণন হচ্ছে পণ্যদ্রব্য কেনা বেচা করাকে বা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করাকে বিপণন বলা হয়। সুন্দর হাসি বিক্রয়কর্মী কোন ধরনের গুণ। সুন্দর হাসি বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলীর মধ্যে পড়ে। অর্থায়ন কি। আমরা জানি ব্যবসার জন্য অর্থ সংগ্রহ করাকে অর্থায়ন
বলা হয়। এরপরে বলেছে কোনটির মাধ্যমে ক্রেতা ও ভোক্তারা মানসম্মত পণ্য পেয়ে থাকে? কোনটির মাধ্যমে ক্রেতা ও ভোক্তারা মানসম্মত পণ্য পায়? বিপণনের মাধ্যমে ক্রেতা ও ভোক্তারা মানসম্মত পণ্য পেয়ে থাকে। বিপণনের মাধ্যমে ক্রেতা ও ভোক্তারা মানসম্মত পণ্য পেয়ে থাকে। বিপণন কয় ধরনের উপযোগ সৃষ্টি করে? বিপণন 3 ধরনের উপযোগ সৃষ্টি করে। একটা হচ্ছে মালিকানাগত, স্থানগত, আর কি মালিকানাগত, স্থানগত, আর হচ্ছে তোমার সময়গত। বিপণনের ফলে পণ্য বা সেবার কী সৃষ্টি হয়? বিপণনের ফলে পণ্য বা সেবার উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে। তারপরে বলেছে যে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে বিবেচ্য বিষয় কি? বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে বিবেচ্য বিষয় হচ্ছে কি? পণ্যের গুণাগুণ, আকার, চাহিদা, মূল্য, এগুলো বিবেচ্য বিষয়। বন্টন প্রণালী কি? বন্টন প্রণালী হচ্ছে যে প্রক্রিয়ায় পণ্যদ্রব্য উৎপাদনকারী নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছায় তাকে বন্টন প্রণালী বলা হয়। তারপরে বলেছে বিপণনের প্রথম কাজ কোনটি? বিপণনের প্রথম বা অন্যতম কাজ হচ্ছে ক্রয়। পণ্য উৎপাদন করা হয় কার জন্য? পণ্য উৎপাদন করা হয় ভোক্তার জন্য। বিজ্ঞাপনের সবচেয়ে ব্যয়বহুল মাধ্যম কোনটি? বিজ্ঞাপনের সবচেয়ে ব্যয়বহুল মাধ্যম হচ্ছে আকাশ বিজ্ঞাপন। তারপর পরিবহনের মাধ্যমে পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে এইগুলো হচ্ছে এই চ্যাপ্টার থেকে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ বা যেগুলো সাধারণত আসতে পারে সেই এমসিকিউগুলোই এখানে দেওয়া হয়েছে। আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর সৃজনশীলের ক্ষেত্রে যে ধরনের প্রশ্ন আসে সেটা যেমন এই যে দেখো এখানে উদাহরণ আছে যে বইয়ের অনুশীলনীগুলোও পড়বে আর এগুলো একটু দেখবে। জনাব ইকবাল নতুন দোকান করেছেন, সেখানে মহিলা ও শিশুদের জন্য পোশাক পাওয়া যায়। তিনি একটি অটো রিকশায় মাইক লাগিয়ে শহরে দোকানের নাম প্রচার করছেন। তার দোকানে বিক্রয়কর্মীও হাসি খুশি সুদর্শন, ফলে অল্প দিনেই তিনি বেশ ভালো সাড়া পাচ্ছেন। আচ্ছা, এখানে বলেছি বিপণন কাকে বলে? বিপণন কাকে বলে আমি একটু আগে বললাম যে পণ্যদ্রব্য কেনা বেচা করাকে বিপণন বলা হয় বা ক্রয় বিক্রয়কে বিপণন বলে। এই যে দেখো সেকেন্ড প্রশ্নটা বলেছে যে পণ্য মৌলিকীকরণ কেন প্রয়োজন হয় ব্যাখ্যা করো। আমি বলেছি যে পণ্য মৌলিকীকরণ, প্রথমে মৌলিকীকরণের সংজ্ঞা দেবে যে প্রক্রিয়ায় বা পণ্যকে আকর্ষণীয় করার জন্য এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষা করার জন্য যে আচ্ছাদন দ্বারা আবৃত করা হয় তাকে মৌলিকীকরণ বলে। মৌলিকীকরণের ফলে পণ্য আকর্ষণীয় হয়, ক্রেতারা পণ্যের প্রতি আকর্ষণ বোধ করে, এবং দ্বিতীয়ত হচ্ছে পণ্য আঘাত থেকে, বাইরের আঘাত থেকে মুক্ত থাকে এবং এর ফলে নষ্ট হওয়া বা ভেঙে যাওয়া থেকে রক্ষা করে। তাই পণ্য মৌলিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 মার্কের জন্য এতটুকুই এনাফ। 2টা পয়েন্ট যদি লিখতে পারো সুন্দর করে তাহলেই হবে। তারপরে দেখো গ নম্বরে বলেছে যে জনাব ইকবাল সাহেব কীভাবে তার দোকানে বিজ্ঞাপন দিয়েছেন, বিজ্ঞাপন কেন এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, 2টা প্রশ্ন আছে এখানে। প্রশ্ন যখন অ্যান্সার করবে তখন অবশ্যই খেয়াল করে দেখবে যে প্রশ্ন কয় পার্টে আছে, বা 2 পার্ট বা 3 পার্ট বা এরকম কয়টা বিষয় জানতে চেয়েছে, এটা খেয়াল করে দেখবে। প্রথম অংশে তোমাকে অ্যান্সার দিতে হবে যে কিভাবে তার দোকানে বিজ্ঞাপন দিয়েছেন। জনাব ইকবাল সাহেব তিনি পরিবহন বিজ্ঞাপন ব্যবহার করেছেন। ঠিক আছে, তাহলে জনাব ইকবাল সাহেব কীভাবে তার দোকানে বিজ্ঞাপন দিয়েছেন? পরিবহন বিজ্ঞাপন। কারণ তিনি কি করেছেন? তিনি একটি অটোরিকশায় মাইক লাগিয়ে শহরে দোকানের নাম প্রচার করছেন। তাহলে অটোরিকশা একটা পরিবহন, তাই এখানে পরিবহন বিজ্ঞাপন হবে। এরপরে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ? বিজ্ঞাপন অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ বিজ্ঞাপনের ফলে নতুন পণ্যের সাথে পরিচয় লাভ করা যায়। বিজ্ঞাপন ব্যবসায় সুনাম বৃদ্ধিতে সাহায্য করে। বিজ্ঞাপনের ফলে ক্রেতা বা ভোক্তারা পণ্য সম্পর্কে জানতে পারে। এরকম বইয়ের মধ্যে তোমাদের বিজ্ঞাপনের গুরুত্ব যে পয়েন্টটা আছে, বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ বা বিজ্ঞাপনের যে গুরুত্ব, সেই পয়েন্টগুলো তোমরা ওখানে মেনশন করবে। ঠিক আছে, তোমরা 3 মার্ক হিসাবে চিন্তা করে তোমরা অ্যান্সার করবে। তিন মার্কের হিসাবে যেহেতু চিন্তা করবে, তাহলে সব পয়েন্ট, বইয়ে যতগুলো পয়েন্ট আছে ওগুলো সব লিখতে গেলে তোমাদের আসলে সময় লাগবে প্রচুর। তো মেইন যে পয়েন্টগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবে। যেমন এখানে 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্ট যদি মনে করো যে দিতে সময় নষ্ট হবে, তাহলে প্রথমেই যে বেশি মানে কমন যে পয়েন্টগুলো সেগুলো দিবে, যে যেমন বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের পরিচিতি লাভ হয়, বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান ও মূল্য ব্যবহার বিধি সম্পর্কে সকল তথ্য পেতে পারে ক্রেতা বা জনসাধারণ। তারপরে বিজ্ঞাপনের ফলে তোমার
ব্যবসায় সুনাম বৃদ্ধি পায়। বিজ্ঞাপন কি করে? পণ্যের প্রচারে গতিশীলতা আনে। বিজ্ঞাপন পণ্যের চাহিদা সৃষ্টি করে। বিজ্ঞাপনের ফলে বাজার সম্প্রসারিত হয়, নৈতিক সচেতনতা সৃষ্টি হয়, মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হয়। তো এইগুলো এভাবে করে ছোট 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 করে ফেলবে পয়েন্টগুলো, তাহলে আর তোমাদের 8টা পয়েন্ট দিতে সমস্যা হবে না। এরপরে ঘ নম্বরে আসো। জনাব ইকবাল কিভাবে ক্রেতা আকর্ষণ করেছেন? ক্রেতা ধরে রাখতে হলে তার কী কী কাজ অব্যাহত রাখা উচিত বলে তুমি মনে করো? এখানে জনাব ইকবাল দুইভাবে ক্রেতা আকর্ষণ করেছেন। প্রথমত হচ্ছে জনাব ইকবাল বিজ্ঞাপনের সাহায্য নিয়েছেন, পরিবহন বিজ্ঞাপনের, এবং তিনি তার দোকানে দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ দিয়েছেন। এই দুইভাবে তিনি ক্রেতা আকর্ষণের চেষ্টা করেছেন। কারণ মানুষ সবসময় সুন্দরের পূজারী। যখনই তিনি সুদর্শন হাসি খুশি বিক্রয়কর্মী নিয়োগ দিয়েছেন, তখন কি করেছে? দোকানে এমনিতেই কাস্টমার বেড়ে গিয়েছে। এবং এই বিক্রয়িকতা কৌশল, দক্ষ বিক্রয়িকতার কারণেই কিন্তু কি হয়েছে? ক্রেতাকে আকর্ষণ করতে পেরেছেন। ক্রেতা ধরে রাখতে হলে তার কী কী কাজ অব্যাহত রাখা উচিত বলে তুমি মনে করো? লিখতে হবে যে ক্রেতা ধরে রাখতে হলে অবশ্যই তাকে বিজ্ঞাপন কন্টিনিউয়াস বিজ্ঞাপন দিতে হবে। সবসময় পণ্য সম্পর্কে, নতুন পণ্য সম্পর্কে জানাতে হবে। বিজ্ঞাপনের সাহায্য নিতে হবে এবং অবশ্যই সবসময় তাকে দক্ষ বিক্রয়কর্মী দোকানে রাখতে হবে উপস্থিত। তার দোকানে যেন দক্ষ বিক্রয়কর্মী উপস্থিত থাকে বা সুদর্শন হাসি খুশি বিক্রয়কর্মী যেন থাকে। এটা যদি অব্যাহত রাখা যায় তাহলেই একমাত্র তিনি ক্রেতা ধরে রাখতে পারবেন। এভাবে করে জিনিসটাকে সাজিয়ে লিখবে 4 মার্কের হিসেবে। এরপরে দেখো বলেছে যে আলম সাহেব চা বাগানের মালিক। তিনি তার বাগানের উৎপাদিত চা স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। তিনি তার বাগানের চা সমগ্র বাংলাদেশে বাজারজাত করতে চান। তাহলে এখানে চা বাগানের মালিক, তিনি কি করছেন? চা বাগান থেকে সেটাকে শহরে বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন। যেহেতু সরবরাহ করছেন, তাহলে অবশ্যই তিনি বিপণনের কোনো একটা বিপণনের কোনো একটা ফাংশনের সাহায্য নিয়েছেন। সরবরাহ যখনই তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় করতে যাবে, তখন তোমার পরিবহন দরকার হবে। তিনি তার বাগানের চা সমগ্র বাংলাদেশে বাজারজাত করতে চান। তিনি এখন কি করতে চান? যে সারা বাংলাদেশে সেটাকে বাজারজাত করতে চান। ক নম্বরে বলেছে যে পর্যায়িতকরণ কি? পর্যায়িতকরণ আমরা জানি পণ্যকে মান অনুযায়ী বিভিন্নভাবে মান, গুণাগুণ, রং, আকার অনুযায়ী যখন বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তখন তাকে পর্যায়িতকরণ বলে। এরপরে বলেছে গুদামজাতকরণ কি? গুদামজাতকরণ বলতে বোঝায় পণ্যকে এক সময়ের পণ্য অন্য সময় ব্যবহারের জন্য যে প্রক্রিয়ায় পণ্যকে সংরক্ষণ করে রাখা হয় তাকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরণ কি করে? পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে, যার ফলে এক সময়ের পণ্য আমরা অন্য সময়ে পেতে পারি। এবং গুদামজাতকরণের ফলে কি হয়? পণ্যকে পচে যাওয়া থেকেও রক্ষা করে। তাহলে এভাবে করে গুদামজাতকরণ লিখবে। এরপরে বলেছে আলম সাহেব তার বাগানের উৎপাদিত চা বাজারজাতকরণে কোন পদ্ধতি অনুসরণ করেছে বর্ণনা করো। এই যে পরিবহনের অনুসরণ করেছেন বা পরিবহন কার্য অনুসরণ করেছেন। তিনি পরিবহনের মাধ্যমে আলম সাহেব তার উৎপাদিত চা বাজারজাতকরণে পরিবহনের সাহায্য নিয়েছেন। তারপরে পরিবহন সম্পর্কে লিখবে যে পরিবহন হচ্ছে এক স্থান থেকে পণ্য অন্য স্থানে আনা নেওয়া করার যে প্রক্রিয়া তাকে পরিবহন বলে। পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। পরিবহনের ফলে কি হয়? এক স্থান থেকে পণ্য অন্য স্থানে পাওয়া যায়। কাঁচামাল এবং পণ্য এক স্থান থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য পরিবহনের ব্যবহার হয়ে থাকে এবং পরিবহনের ফলে কি হয়? আমরা সময় মতো পণ্যগুলো হাতে পেতে পারি এবং বিভিন্ন জায়গার পণ্য, বিভিন্ন স্থানের পণ্য, বিভিন্ন দেশের পণ্য আমরা ব্যবহার করতে পারি। তাহলে এভাবে করে আমরা দেখতে পারি উদ্দীপকে আলম সাহেব চা বাগানের মালিক। তিনি তার উৎপাদিত চা স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যেহেতু সরবরাহ করছেন, তার মানে তিনি পরিবহনের সাহায্য নিয়েছেন। এভাবে করে লিখে রিলেট করে তারপরে অ্যান্সারটা করবে। উদ্দীপকের সাথে প্রথমে অ্যান্সার দিবে যে পরিবহনের অনুসরণ করেছেন বা পরিবহনের সাহায্য নিয়েছেন। তারপর পরিবহন সম্পর্কে যা যা জানো তাই লিখতে হবে। এরপরে উদ্দীপকের সাথে তুমি মেলাবে, উদ্দীপকের সাথে রিলেট করে তারপরে অ্যান্সারটা শেষ করবে। এরপরে নাম্বার ঘতে বলেছে উৎপাদিত চা সমগ্র বাংলাদেশে বাজারজাত করলে তিনি কী ধরনের সুবিধা পেতে পারেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। উৎপাদিত চা সমগ্র বাংলাদেশে বাজারজাত করলে তিনি কী ধরনের সুবিধা পেতে পারেন? অবশ্যই বিপণনের মাধ্যমে বিপণন প্রক্রিয়া একজন ব্যবসায়ীকে সফল হতে আসলে সাহায্য করে। কারণ উৎপাদিত পণ্য কাস্টমার বা ভোক্তার কাছে পৌঁছানোর জন্য অবশ্যই বিপণনের সাহায্য নিতে হবে। আর বিপণনের ফলে কি হবে? সমগ্র বাংলাদেশে যদি বাজারজাত করতে উদ্দীপকের আলম সাহেব যখন সমগ্র বাংলাদেশে তার স্থানীয় বাজারের পাশাপাশি সমগ্র বাংলাদেশে যখন চা সরবরাহ করতে পারবেন, তখন তার মুনাফা বৃদ্ধি পাবে, তার ব্যবসায় সুনাম বৃদ্ধি পাবে, তার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হবে। তারপরে হচ্ছে
অনেক তার ব্যবসায় আস্তে আস্তে মুনাফাও বেশি অর্জিত হলে তখন সে তার ব্যবসায় আরও সম্প্রসারিত করতে পারবে, যার ফলে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। তারপর হচ্ছে ভোক্তারা ভালো মানের চা পেতে পারে, এবং তারপরে দেখা যাবে যত বেশি মুনাফা হবে তোমার, সে তত বেশি সরকারকে কর প্রদান করতে পারবে, এবং সেই করের টাকা দিয়ে সরকার জনগণের সাহায্য করতে পারবে বা জনগণের উন্নয়নে কাজে লাগাতে পারবে। তাহলে তোমরা এভাবে বলতে পারো যে উৎপাদিত চা সমগ্র বাংলাদেশে বাজার করলে তিনি এই ধরনের সুবিধাগুলো পেতে পারেন। তার মুনাফা বাড়বে, তার ব্যবসার সুনাম বাড়বে, তার ব্যবসার সম্প্রসারণ হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, সরকারকে প্রচুর কর প্রদান করতে পারবে এবং করের টাকার মাধ্যমে সরকার জনগণের উন্নয়ন করতে পারবে। তো এই জিনিসগুলো তুমি ব্যাখ্যা করবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আসলে স্যাম্পল কোশ্চেন, মানে এই টাইপের প্রশ্নগুলোই আসে। হয়তো নাম স্থান পরিবর্তন হয়ে যাবে বা উৎপাদনে পণ্যদ্রব্যের পরিবর্তন হয়ে যাবে, চায়ের জায়গায় হয়তো বললো যে আম, না হলে কাঁঠাল, এরকম করে আর কি। তো এগুলো হচ্ছে মানে উদাহরণস্বরূপ যে তুমি এরকম কোশ্চেন পেতে পারো। এরপরে জনাব জুয়েল রাজশাহীতে একটি বিশাল আকৃতির আমের বাগান গড়ে তোলেন। উৎপাদন মৌসুমে তিনি তার বাগানের আম ঢাকাসহ বড় বড় শহরে পাইকারদের কাছে সরবরাহ করেন, কিন্তু এবছর আমের দাম কমে যাওয়ায় তিনি 5,000 মণ আম সংরক্ষণের ব্যবস্থা করেন। এতে তার দুশ্চিন্তা অনেকটা কমে যায়। প্রমিতকরণ কি? প্রমিতকরণ আমরা জানি পণ্যের মান নির্ধারণ বা মূল্য স্থির করাকে প্রমিতকরণ বলে। তারপরে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ? তীক্ষ্ণ বুদ্ধিমত্তা বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলীর মধ্যে পড়ে, এটা তোমরা পাবে। আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলীর মধ্যে তোমরা পাবে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, যেহেতু তীক্ষ্ণ বুদ্ধিমত্তা বিক্রয়কর্মীর মানসিক গুণের মধ্যে পড়ে। তারপরে লিখবে যে ক্রেতাদের আগ্রহ, মনোভাব, আচরণ অনুধাবন করা, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সহজে মোকাবেলা করার মতো তীক্ষ্ণ বুদ্ধিমত্তা একজন আদর্শ বিক্রয়কর্মীর থাকা বাঞ্ছনীয়। তাহলে এভাবে করে এটার অ্যান্সার করবে। এরপরে বলেছে যে উদ্দীপকের প্রাথমিক পর্যায়ে কোন কাজের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রাথমিক পর্যায়ে বলা হয়েছে পরিবহনের কথা, কারণ যখনই তুমি সরবরাহর কথা বলবে, সরবরাহ মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে তুমি সরবরাহ করছো, তখনই এখানে আসলে পরিবহন জড়িত হয়ে যাবে, পরিবহনের বিষয়টা চলে আসবে। তারপরে সেই আগের মতোই 2 নম্বরে যেভাবে আমি বলেছি যে উদ্দীপকের প্রাথমিক পর্যায়ে কোন পরিবহনের কথা বলা হয়েছে, তারপরে পরিবহন সম্পর্কে যা যা জানো তাই লিখতে হবে। লেখার পরে এরপরে উদ্দীপকের সাথে রিলেট করবে যে জনাব জুয়েল রাজশাহীতে একটি আমের বাগান গড়ে তুলেছেন এবং সেখান থেকে তিনি কি করছেন, আম ঢাকাসহ বড় বড় শহরের পাইকারদের কাছে সরবরাহ করছেন, এবং এই সরবরাহ একমাত্র পরিবহনের মাধ্যমে নিশ্চিত করা যায়, কারণ পরিবহন এক স্থান থেকে পণ্য অন্য স্থানে আনা নেওয়া করতে সাহায্য করে। তাই আমি বলতে পারি যে উদ্দীপকের প্রাথমিক পর্যায়ে পরিবহনের কথা বলা হয়েছে বা জনাব জুয়েল পরিবহনের সাহায্য নিয়েছেন, ঠিক আছে? তো এটা গেল প্রাথমিক পর্যায়ের কাজ। এরপরে বলেছে যে জনাব জুয়েলের দুশ্চিন্তা কমাতে সহায়তাকারী বিপণন কাজটি বিশ্লেষণ করো। জনাব জুয়েলের দুশ্চিন্তা কমাতে সহায়তাকারী কাজ হচ্ছে গুদামজাতকরণ। যে সহায়তাকারী কাজ বলতে এখানে গুদামজাতকরণের কথা বলা হয়েছে, যে জনাব জুয়েল বিপণনে গুদামজাতকরণের সাহায্য নিয়েছেন। এরপরে গুদামজাতকরণ সম্পর্কে তুমি লিখবে যে গুদামজাতকরণ করে বলতে বুঝি আমরা যে প্রক্রিয়ায় পণ্য এক সময়ের পণ্য অন্য সময়ে সংরক্ষণ করা হয় বা পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা হয়, তাকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরণ পণ্যের সময় সংক্রান্ত বাধা দূর করে। আর বিপণনের সকল পর্যায়েই দেখা যায় পণ্য সামগ্রী সংরক্ষণের প্রয়োজন হয়। আবার অনেক পণ্য দেখা যাচ্ছে বছরে একটি নির্দিষ্ট সময় উৎপাদিত হয় কিন্তু সারা বছরই ব্যবহার করা হয়ে থাকে। তো এই সকল পণ্যের জন্য, পচনশীল পণ্যকে সংরক্ষণ করার জন্য অথবা এক সময়ের পণ্য আরেক সময় ব্যবহার করার জন্য গুদামজাতকরণের প্রয়োজন হয়। এবং এই গুদামজাতকরণের ফলে যেমন আমরা শীতকালে উৎপাদিত গোল আলু, টমেটো সারা বছরই এখন আমরা ব্যবহার করতে পারি। তো উদ্দীপকে দেখতে পাচ্ছি যে উদ্দীপকে আমরা দেখতে পাই জুয়েল রাজশাহীতে একটি আমের বাগান গড়ে তুলেছেন। সেখান থেকে তিনি ঢাকাসহ বড় বড় শহরের পাইকারদের কাছে আম সরবরাহ করেন, কিন্তু চলতি বছরে আমের দাম কমে যাওয়ায় তিনি কি করেন, তিনি চিন্তা করেন যে যাতে বেশি দামে পরবর্তীতে তিনি বিক্রি করতে পারেন, তাই তিনি 5,000 মণ আম সংরক্ষণের ব্যবস্থা করেছেন।
এই সংরক্ষণ প্রক্রিয়া একমাত্র সম্ভব হয় গুদামজাতকরণের মাধ্যমে। গুদামজাতকরণ করার মাধ্যমে জুয়েল নিশ্চিত করলেন যে এবছর কম দামে আম বিক্রি না করে বরঞ্চ পরবর্তী বছরে যাতে অধিক মুনাফার আশায় তিনি সংরক্ষণ করলেন, এবং এই সংরক্ষণ একমাত্র গুদামজাতকরণের ফলেই সম্ভব। এই 5,000 মণ আম সংরক্ষণের মাধ্যমে তিনি কি করলেন, তিনি অধিক মুনাফা নিশ্চিত করলেন। তাই আমরা বলতে পারি যে জনাব জুয়েলের দুশ্চিন্তা কমাতে সহায়তাকারী বিপণন কাজটি হচ্ছে গুদামজাতকরণ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মূলত স্যাম্পল কোশ্চেন বা অ্যান্সারগুলো লিখতে গেলে এভাবে করে লিখতে হবে। প্রথমে তোমাকে সলিড অ্যান্সারটা দিতে হবে, তারপরে হচ্ছে তুমি একটু ব্যাখ্যা করবে, ব্যাখ্যা করে তারপরে তুমি কি করবে, আবার সেটাকে উদ্দীপকের সাথে রিলেট করবে। আর তোমাদেরকে সবসময় বলি যে চ্যাপ্টার A to Z ভালো করে পড়বে, তাহলে MCQর জন্য তোমার সুবিধা হবে। আবার CQ কোশ্চেন যেখান থেকে যেভাবেই আসুক না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে কনফিডেন্টলি। এখানে তোমার সৃজনশীল বইয়ের যে সৃজনশীলগুলো আছে সেগুলোও তোমরা ভালো করে দেখবে, ওগুলোও খুব সোজা, এবং এইটা ওই সেম একই ক্যাটাগরিরই প্রশ্ন। যে শুভর দোকানের পাশে আরেকটি দোকান গড়ে ওঠায় বিক্রয়ের পরিমাণ কমে গেছে, বিক্রি বাড়ানোর কৌশল হিসেবে তিনি একজন সদালেপি বিক্রয়কর্মী নিয়োগ দেন, তার দোকানে বিক্রি পরিমাণ আগের অবস্থায় ফিরে আসে। দেখো একই টাইপের কিন্তু কোশ্চেন এইরকমই আসে। ঠিক আছে, এইগুলাই কমন কোশ্চেন। শুভ বিক্রয়কর্মী নিয়োগে এখানে কোন ধরনের বৈশিষ্ট্যের কথা বিবেচনা করেছেন? দেখতে ভালো, সদালাপি, তাহলে তিনি শারীরিক মানসিক দুটা গুণের কথাই বিবেচনা করেছেন, শারীরিক গুণাবলীর কথা বিবেচনা করেছেন। ঠিক আছে, তারপর বিক্রয় বিধিতে শুভর গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন করা। অবশ্যই তার গৃহীত পদক্ষেপটি সঠিক, কারণ একমাত্র বিজ্ঞাপন এবং আদর্শ বিক্রয়কর্মীর মাধ্যমেই কি করা সম্ভব, বিক্রয় বাড়ানো সম্ভব। তোমরা ওইভাবে করে সুন্দর করে যেভাবে আমি বললাম কোশ্চেনের অ্যান্সারের যে প্যাটার্নটা ঠিক ওইভাবে মেনটেন করে তোমরা এভাবে অ্যান্সার দিবে। আবার 2 নম্বর সৃজনশীলটায় বলেছে যে বড় রাস্তার পাশে আদর স্টোর নামে নতুন একটি দোকান আছে, কিন্তু কোনো কারণে দোকানটির বিক্রি ভালো নয়। সম্প্রতি দোকানের মালিক তার দোকানের পরিচিতি, সেবার ধরন, পণ্যের মান ও বিভিন্ন প্রকার পণ্যের নাম লিখিত একটি মুদ্রিত কাগজ পত্রিকার হকারের মাধ্যমে এলাকার বাসায় বাসায় পৌঁছে দিলেন। কিছুদিন পর দেখা গেল তার দোকানে ক্রেতার সমাগম ও বিক্রির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে তিনি এখানে কোন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করলেন? তিনি এখানে প্রচারপত্র ব্যবহার করলেন। প্রচারপত্র মানে কি, যেখানে যে পত্রে বা যে কাগজে পণ্য সামগ্রীর গুণাগুণ, নাম, বৈশিষ্ট্য, মূল্য, প্রাপ্তিস্থান এগুলো উল্লেখিত থাকে তখন তাকে প্রচারপত্র বিজ্ঞাপন বলা হয়। তাহলে উদ্দীপকে আদর স্টোরের মালিক প্রচারের কোন মাধ্যমটি বেছে নিলেন? আদর স্টোরের মালিক প্রচারপত্র মাধ্যমটি বেছে নিলেন, মানে বিজ্ঞাপনের প্রচারপত্র মাধ্যমটি বেছে নিলেন। তারপরে এটাকে উদ্দীপকের সাথে রিলেট করবে। তারপর মালিকের গৃহীত পদক্ষেপ বিক্রয় বৃদ্ধির অন্যতম কৌশল মতামত দাও। প্রথমে বলতে হবে যে মালিকের গৃহীত পদক্ষেপটিকে বলা হয় বিজ্ঞাপন। বিজ্ঞাপন অবশ্যই বিক্রয় বৃদ্ধির একটি কৌশল, কারণ হচ্ছে বিজ্ঞাপনের ফলে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তারা জানতে পারে। পণ্যের যাবতীয় সকল বৈশিষ্ট্য এই বিজ্ঞাপনের মাধ্যমে জানা সম্ভব। বিজ্ঞাপন ব্যবসায়ের সুনাম বাড়ায়, যার ফলে মুনাফা বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে পণ্যের চাহিদা বাড়ে, পণ্যের বিক্রি বৃদ্ধি পায়, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়, ভালো পণ্য খারাপ পণ্য সম্পর্কে তারা জানতে পারে। তো এই কারণে আমরা বলতে পারি যে মালিকের গৃহীত পদক্ষেপ বিক্রয় বৃদ্ধির অন্যতম কৌশল। তো এইভাবে গুছিয়ে অ্যান্সারগুলো করবে। তো আজকের ক্লাসটা তোমরা সবাই চেষ্টা করবে ফলো করার জন্য। আর হচ্ছে ক্লাসে আর কোনো যদি সমস্যা থাকে, যদি দুটা চ্যাপ্টার পড়তে গিয়ে যদি কখনো কোনো সমস্যা ফিল করো, আমার সাথে মেসেঞ্জারে আমাকে নক করবে, আমি তোমাদেরকে সাহায্য করব। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো তোমরা।